জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিনানি। ক্যাম্পাসের দখলদারিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ছাত্র আন্দোলনে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবশেষ খবর জানাতে রাজু ভাস্কর্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভের সমন্বয়করা কি বলছেন? রাজু ভাস্কর্য এখন আমরা নেই, আমরা যেটি এই মিছিলটি সেখানে তাদের যে দাবি এই গণহত্যা হয়েছে এবং সেই সাথে এখনো যে বৈষম্য চলমান এবং যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা প্রকাশ করেছে। এবং আমরা মিছিল নিয়ে আমরা যেটি দেখছি, আমাদের সহকর্মীকে দেখাতে বলবো, একটা বিশাল মিছিল ছাত্রদের, সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি ইতিমধ্যে মধুর ক্যান্টিন হয়ে একেবারে হল পাড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিলের একেবারে পেছনের অংশে আমরা রয়েছি। এতক্ষণ আমরা সামনের অংশ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং সেখানে বারবার উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একেবারে জুলাইয়ের শুরু থেকে যে হত্যা হয়েছে এবং সেই সাথে যাদেরকে গুম করা হয়েছে কিংবা নির্যাতনের শিকার যারা হয়েছেন, যারা করেছেন তাদের যাতে দ্রুত বিচার করা হয় সে বিষয়ে শিক্ষার্থীরা স্লোগানে, মিছিলে, প্ল্যাকার্ডে সেটি উঠছে এবং সেই সাথে এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা পালিয়ে গেছে তাদেরকে দ্রুত দেশে এনে বিচার যাতে করা হয় সেটিও তাদের স্লোগানে, মিছিলে ফুটে উঠেছে। এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা বারবার বলছে বাংলাদেশে যতগুলো খাত রয়েছে, সরকারি বেসরকারি, প্রত্যেকটি খাত থেকে বৈষম্য দূর করতে হবে এবং এই বৈষম্য দূর করা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের যে বিষয়টি আমরা দেখেছি, ছাত্র জনতা মিলে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শেখ হাসিনা সরকারের যে পতন আমরা গত আগস্টের 5 তারিখে দেখেছি, তারা যেটি বলছে তার যে দোসররা রয়েছে তাদেরকে দ্রুত, যারা এখন পলাতক রয়েছে তাদেরকে নিয়ে এসে যে বিচারের আওতায় নিয়ে আসা যে বিষয়টি সেটি তারা বারবার বলছেন। এবং শিক্ষার্থীদের একটি অংশ এখন হলপাড়াতে আসলে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি চলমান রয়েছে এবং শিক্ষার্থী এবং ছাত্র জনতা, শিক্ষক, প্রত্যেকটি স্তরের মানুষকে আমরা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত হতে দেখেছি, যেখানে মা এসেছে তার সাথে ছেলেও এসেছে এবং বাবার হাত ধরে ছেলে এসেছিল। এরকম গণ অভ্যুত্থান আমরা যেটি দেখেছি, এই গণ অভ্যুত্থানের মুখেই শেখ হাসিনা সরকারের পতন হয় এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে জানেন, এই যে আমরা যে মিছিলের একেবারে শেষের অংশ থেকে আপনাকে দেখানোর যদি চেষ্টা করি, এই হলপাড়ার দিকে মিছিল ঘুরে যাচ্ছে এবং এখানে সব স্তরের যে ছাত্ররা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশপাশের অঞ্চলে যারা শিক্ষার্থী ছিল, ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে যোগ দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে মিছিল সেটি হলপাড়া প্রদক্ষিণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সেটি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে রাজু ভাস্কর্য থেকে তাদের যে দাবি সেটি হচ্ছে যাতে গণমাধ্যম থেকে শুরু করে সকলে যাতে এই গণ অভ্যুত্থানের ফলে যাদের পতন হয়েছে এবং সত্য তথ্য যাতে ফুটিয়ে তোলা হয় সেই বিষয়ে তারা বারবার বলছেন এবং বৈষম্য এখনই দূর করতে হবে, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকেও যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় খুব দ্রুত। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সহকর্মী সিফাত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর। সংকটময় সময়ে জরুরি কাজের তালিকা 7 দিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার, বিদ্যুৎ, কৃষি, খাদ্য, বন্দর, জ্বালানি, কেনাকাটা এসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় রাষ্ট্রপতি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন তার অধীনস্থ 25 মন্ত্রণালয়ের সচিবরা। কয়েক ঘন্টা হয় বৈঠকটি। বৈঠকে সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা অবহিত করেন। পরে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান জনপ্রশাসন সচিব মেজবাউদ্দিন চৌধুরী। একই সঙ্গে সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলমান কোনো প্রকল্প বাদ দেয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। বিশ্ব পর্যায়ে যেসব বৈঠক হবে সেখানে অংশগ্রহণ করবে কর্মকর্তারা। 15 আগস্ট ছুটি বাতিল বা বহাল থাকা নিয়ে বৈঠকে আলোচনাও হয়নি। Over the last 50 to 60 years যে সকল বিসিএস এর ব্যাচের যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন
তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয় এই বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে, সেই শর্ত মেনে রাজনীতি করতে হবে। সচিবালয়ে জাতীয় হিন্দু ঐক্য জোটের সাথে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এমনকি চাইলে শেখ হাসিনা দেশেও আসতে পারবেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টি তো অভাব নাই, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। ইন্টারনেট কেন বন্ধ ছিল তদন্ত করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও এটুআইয়ের দুর্নীতি খতিয়ে দেখে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে তিনি একথা বলেন। 24 ঘন্টার একটা আমরা প্রাথমিকভাবে একটা ব্যাখ্যা আমি চেয়েছিলাম, সেটি হয়তো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা রিপোর্টটা পাবো। কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনিভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা অতি দ্রুত এই আইনটি নিয়ে একটি পদক্ষেপ নেব। ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে দেশের কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় প্রতিটি হামলার তদন্ত করে বিচার করা হবে বলেও জানান তিনি। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে খুলনা বিভাগের 12টি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মাইনরিটি একটা ইস্যু ছিল, মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করা শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সকাল থেকে নগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা গত কয়েকদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কে ট্রাফিকের কাজ করছে। যানজট ও শৃঙ্খলা ফেরাতে হাজার হাজার ছাত্র মাঠে নেমেছে। তাদের সহায়তা প্রয়োজন, এজন্য সব শ্রেণী পেশার মানুষকে সাধ্যমতো সহায়তার আহ্বান জানান তারা। এছাড়াও চট্টগ্রামের উপকূলীয় এলাকা ও দ্বীপ অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে নৌবাহিনী।
ছাত্র জনতার বিজয় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টার পর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এসব বলেন মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বনানীতে মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। বাংলাদেশ ব্যাংক বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রানীতিমালা করার কারণে সার্বিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, এ কাজ করতে গিয়ে নীতির সাথে সাংঘর্ষিক পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি। সকালে সিপিডির অফিসে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। যে কর্মকর্তা, উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড, যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। যে সরকারি আসুক না কেন, ব্যবসায়ীরা তাদের সাথে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। রপ্তানির ধারা বজায় রাখা নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক বৈঠকে তারা এ কথা বলেন। গত 15 বছর ব্যবসায়ীরা তাদের ইচ্ছে অনুযায়ী মত প্রকাশ করতে পারেননি। সরকারের কাছে নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন না করারও আহ্বান জানান নেতারা। এনবিআর চেয়ারম্যান সহ যারা এই দেশের শিল্প খাতকে পিছিয়ে নিয়েছিল তাদের পদত্যাগ দাবি করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমই সহ শীর্ষ রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যেমন গ্যাসের দাম 15 টাকা থেকে 30 টাকা হয়ে গেল, একটা মেপে কথা বললে না ব্যবসায়ীদের পক্ষে। 15 টাকা থেকে 30 টাকা গ্যাসের বিল দিয়ে আমরা কিভাবে ব্যবসা করতে পারি, কিভাবে আমরা বাঁচতে পারিনি, এই কথা বলতে পারেননি। কেন পারেননি? যেহেতু আপনারা সবাই দলীয় ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন, দলীয় স্বার্থ নিয়ে আপনারা সেখানে কথাবার্তা বলেছেন। আমি অনুরোধ করবো, আসেন দলীয় কাজটা দলীয় প্ল্যাটফর্মে করি। যখনই ব্যবসায়িক অর্গানাইজেশন আসবো, এখানে ব্যবসায়ীদের স্বার্থের কথা বলি, দলের কথা আমরা ভুলে যাই। তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান, তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সরকার কি আওয়ামী লীগের আসে, কি বিএনপির আসে, কিচ্ছু আসে যায় না। সরকার জনগণের সরকার, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে এবং যারা অন্যায় করবে তার বিচার হইতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় জানান প্রধান বিচারপতি। সোমবার দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আশা করেন ন্যায় বিচার পাবেন সর্বস্তরের মানুষ। পরে প্রধান বিচারপতি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকাল সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ। এগারো দফা দাবি মেনে নেওয়ার পর কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করেছে পুলিশ। রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনের অভিযোগ নিতে শুরু করেছে থানাগুলো। বিভিন্ন থানা ঘুরে দেখা যায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে রাজধানীর 50টি থানার প্রায় 37,000 পুলিশ সদস্য। ইতিমধ্যেই অপরাধ দমনের কার্যক্রম শুরু করেছে তারা এবং অভিযোগ নিয়ে থানামুখী হচ্ছে সাধারণ মানুষও। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ব্রাজিলের দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ ও ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার জন্য সাও পাওলোতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য এগুলো নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলের বিমান বাহিনী। ইতোমধ্যে বিমানের ইঞ্জিন ও এসব ধ্বংসাবশেষ অঞ্চলটির তদন্ত পরিষেবার সদর দপ্তরে রাখা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পারানা রাজ্য থেকে সাও পাওলোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিনহেডো শহরে বিমানটি বিধ্বস্ত হয়ে 4 জন ক্রু সহ 62 আরোহী প্রাণ হারায়। জানা গেছে দুপুর 1:21 পর্যন্ত বিমানটি স্বাভাবিকভাবে উড়ছিল। 1 মিনিট পর হঠাৎ রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাইলটের কাছ থেকে জরুরি বা প্রতিকূল আবহাওয়ার বিষয়ে বার্তা আসেনি। 30 দিনের মধ্যে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে তদন্ত সংস্থা সেনিপা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।